আসসালামু আলাইকুম। শুরু করছি সম্পূর্ণ নতুন একটি গল্প, ভাঙা পাঁজরে বসন্ত। সূচনা পর্ব। আমার পাপার ওয়াইফ হবে তুমি? আমার পাপা অনেক ভালো, তোমাকে অনেক আদর করবে। তুমি দেখতে অনেক সুন্দর, কিউট আর ভালো। তোমাকে পছন্দ হয়েছে আমার। আমি তোমাকে আমার পাপার ওয়াইফ বানাবো। 4 বছরের একটা ছেলের মুখে এমন কথা শুনে হা হয়ে গেছে তুরা। পুরো নাম তুরা নূর তাজ। বিস্ময়ে চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেছে। সবে অষ্টাদশী পার করা যুবতী কন্যা তুরা। বাবার সাথে তার অফিসে এসেছে আজ। বাবা অফিসের কাজে বিজি, তাই তুরা ঘরে ঘুরে ফিরে অফিসটা দেখছিল। কিছুক্ষণ আগে ছেলেটির সাথে তুরার পরিচয় হয়েছে। কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই ছেলেটি এমন অদ্ভুত প্রস্তাব রেখেছে তুরার কাছে। ছেলেটি তুরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, চলো তোমাকে আমার পাপার কাছে নিয়ে যাই। তুরা শক্ত হয়ে দাঁড়িয়ে ছেলেটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, এসব তুমি কি বলছো ভিরান? ভিরান পেছন ফিরে মুখ তুলে তুরার মুখের দিকে তাকিয়ে বলে, কেন তুমি আমার পাপার ওয়াইফ হবে না? আমার পাপা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, আদর করে, তোমাকেও ভালোবাসবে, আদর করবে। তুরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, তোমার আম্মু এসব কথা শুনলে রাগ করবে, তোমাকে বকবে। তুমি তোমার পাপার কাছে যাও, আমি এখন আসছি। ভিরান তুরার জামা টেনে ধরে বলে, আমার আম্মু তো নেই। পাপা বলেছে আমার আম্মু অনেক অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কখনো ফিরে আসবে না। আমি তোমাকেই আমার আম্মু বানাবো, চলো আমার সাথে পাপার কাছে। ভিরান তুরার জামা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওর আব্বুর কাছে। তুরা ভিরানের হাত থেকে জামা ছাড়ানোর চেষ্টা করে বলে, ভিরান ছাড়ো আমার জামা। সামনে থেকে গমগমে পুরুষালী গলার স্বর ভেসে আসে, ভিরান কি করছো এখানে? কখন থেকে খুঁজছি তোমাকে আমি। আমাকে বারবার এত টেনশনে কেন ফেলো তুমি? আসো আমার কাছে। ভিরান তোরা দুজনেই চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ গড়নের সুদর্শন পুরুষের দিকে তাকায়। পুরুষটা কপাল ভুরু কুঁচকে তাকিয়ে আছে দুজনের দিকে, পরনে ফর্মাল ড্রেস। ভিরান পুরুষটির দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলে, পাপা, ওর নাম তুরা। দেখো দেখতে কি সুন্দর আর কিউট, একদম মুভিতে থাকা কুইন গুলোর মতন না দেখতে? তুরাকে আমি তোমার ওয়াইফ বানাবো পাপা, ওকে বাড়িতে নিয়ে চলো। ছেলের কথা শুনে শকড নির্ভান। পুরো নাম নির্ভান চৌধুরী। কি বলছে এই ছেলে? ভিরানের কথা শুনে তুরার চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেছে। একবার বাবা তো একবার ছেলের মুখের দিকে তাকায়। ভিরানের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে উল্টো ঘুরে দৌড় দিতেই ধপাস করে ফ্লোরে আছড়ে পড়ে দুজনের সামনেই। ভিরান দৌড়ে এসে তুরার হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বলে, দৌড় দিতে গেছো কেন? দেখলে তো পড়ে গিয়ে ব্যথা পেলে। এত বড় হয়ে গেছো, মাথায় বুদ্ধি হয়নি? আস্তে ধীরে হাঁটতে পারো না? পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? দেখছো না তোমার ওয়াইফ পড়ে গিয়ে ব্যথা পেয়েছে? ওকে কোলে তুলে রুমে নিয়ে চলো। ছেলের কথা শুনে নির্ভানের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। নির্ভান খুব সহজে অবাক হয় না, কিন্তু আজকে ছেলের কথা শুনে ভীষণ অবাক। অচেনা অজানা একটা মেয়েকে ওর বউ বানিয়ে দিচ্ছে, আজব। ভিরান বাবার দিকে তাকিয়ে বিরক্তি ভঙ্গিতে বলে, পাপা তুমি আসবে নাকি? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোরা ব্যথা পেয়েছে, ওকে তোলো এখান থেকে। নির্ভান ছেলেকে ডেকে বলে, ভিরান কি বলছো এসব উল্টোপাল্টা কথা? ওকে ছেড়ে আসো আমার কাছে, লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। তুরাকে কোলে নাও তুমি। তাড়াহুড়ো করে তুরা উঠে দাঁড়ায়। আবার দৌড় দেওয়ার জন্য পা বাড়াতেই দ্বিতীয়বারের মতো ধপাস শব্দ তুলে ফ্লোরে আছড়ে পড়ে। মান সম্মান আজ সব শেষ।
কোন দুঃখে এখানে চলে এসেছিল। ভাগ্য ভালো আশেপাশে আর কেউ নেই। দুবার করে আছাড় খেয়ে তুরার অবস্থা নাজেহাল। এখন দৌড় তো দূরের কথা, হাঁটতেও পারবে না। ভিরান বাবার হাত ধরে টেনে এনে তুরার সামনে দাঁড় করায়। নির্ভানকে দেখেই মুখ লুকানোর চেষ্টা করে তুরা। ছেলের জোরাজোরিতে আর মানবতার খাতিরে অচেনা অজানা মেয়েটাকে কোলে তুলে নিজের রেস্ট রুমে নিয়ে আসে নির্ভান। বেডে না বসিয়ে সোফায় বসায়। লজ্জায় অস্বস্তিতে তুরার মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক আর ও ভেতরে ঢুকে যাক। আজকের আগে এমন লজ্জায় অস্বস্তিতে কোনো দিন পড়তে হয়নি। ভিরান গ্লাসে পানি ঢেলে তুরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, পানি খাও পাপার ওয়াইফ, আর পানি খাওয়া। এখন এখান থেকে পালাতে পারলেই তুরা বাঁচে। কি বিচ্ছু ছেলে ভাবা যায়। এইটুকুন একটা ছেলের কি পাকা পাকা কথা। ছেলের কথা শুনে নির্ভানের কাশি উঠে যায়। তুরাকে পানি না দিয়ে নিজের বাবাকেই পানির গ্লাসটা দেয় ভিরান। নির্ভান পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে তুরার দিকে তাকিয়ে গুরুগম্ভীর গলায় বলে, নাম কি তোমার? এখানে এসেছো কিভাবে? আগে তো কোনো দিন তোমাকে দেখিনি এই অফিসে। তুরা মিনমিন করে বলে, আমি তুরা নূর তাজ। আব্বুর সাথে অফিসে এসেছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ এদিকে চলে এসেছি। আমি বাড়ি যাব। যাও। তুরা উঠে দাঁড়ায়। পায়ের ব্যথায় ধপাস করে আবার বসে পড়ে সোফায়। মুখ দিয়ে মৃদু আর্তনাদ বেরিয়ে আসে। ভিরান তুরার কাছে এগিয়ে এসে এক হাত ধরে বলে, তোমার কষ্ট হচ্ছে তুরা? ব্যথা করছে অনেক? আমার পাপার হার্ট না একদম রক হয়ে আছে। সেজন্যই তোমাকে কষ্ট পেতে দেখেও পাপার কষ্ট হচ্ছে না। পাপা ব্যাড বয়। তুমি কাঁদো তাহলে পাপা তোমাকে আদর করবে। পাপা তোমার ওয়াইফকে আদর করো। আমি ব্যথা পেলে যেভাবে তুমি আমাকে চুমু দাও সেভাবে তোরাকেও চুমু দাও। ব্যথা পেয়ে না কাঁদলেও এই ছেলে আর কিছু সময় এমন উদ্ভট কথা বললে সত্যি সত্যি কেঁদে ফেলবে বেচারি তুরা। কোন পাগলের পাল্লায় পড়েছে। ছেলের কথা শুনে নির্ভান অবাকের উপর অবাক হচ্ছে। পরপর শকড। এই দিন দেখার জন্য 4 বছর ধরে এত কষ্ট করে এই ছেলেকে বড় করেছে। শেষ পর্যন্ত বাইরের একটা মেয়ের সামনে ওর মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। ভিরান বাবার দিকে তাকিয়ে বলে, মেডিসিন নিয়ে আসো। তোরা ব্যথা পেয়েছে। তুমি দেখছো না? ছেলের উপর ভীষণ রাগ উঠলেও নির্ভান ছেলেকে ধমক তো দূরে থাক, একটু জোরেও কথা বলতে পারে না। তবুও বিরক্তি নিয়ে বলে, আমি এখানে হসপিটাল বা ফার্মেসি খুলে বসিনি ভিরান। এটা আমার অফিস। ফার্স্ট এড বক্স তো আছে, ওটা নিয়ে আসো। লাঞ্চ করতে হবে। লাঞ্চের পর মিটিং আছে। চলো এখন আমার সাথে। তুমি তুরাকে ছেড়ে যাবা না। তুরাকে নিয়ে চলো। ভিরান জেদ না করে চলো আমার সাথে। ভিরান তুরার এক হাত চেপে ধরে বলে, তুরাকে ছেড়ে আমি কোথাও যাব না পাপা। তুমি লাঞ্চ করে মিটিং শেষ করে আসো। আমি তুরার সাথে এখানেই থাকবো। বারবার তুরা তুরা করছো কেন? ও তোমার থেকে বয়সে অনেক বড়। ওকে আপু বলে ডাকো। ভিরান নাক মুখ কুঁচকে বাবার মুখের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলে, তোরা আমার আপু না, তোরা আমার আম্মু। তোরা আর নির্ভান একে অপরের দিকে তাকায়। তোরা দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ভিরানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ডোরের দিকে এগিয়ে যায়। পেছন পেছন ভিরান যেতে নিলে নির্ভান ভিরানের হাত টেনে ধরে কোলে তুলে নেয়। ভিরান বাবার কোলে চড়ে বাবাকে ডোরের দিকে যেতে বলে। পাপা তুরাকে আটকাও। তুরা চলে গেল। তোমার ওয়াইফ চলে গেল। ভিরান বলে না কিছু। আগের
সরি। নির্বাণ বলে না কিছু, আগের মতোই দাঁড়িয়ে রইল। তোরা চলে যায় দৃষ্টির আড়ালে। ভিরান বাবার কোল থেকে নামার জন্য ছোটাছুটি করে বলে, পাপা ছাড়ো আমাকে। তোরা চলে গেল, আমি তোরাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। নির্বাণ ছেলেকে শান্ত করার জন্য বলে, পাপা তুমি না গুড বয়, তুমি তো বুঝদার ছেলে, তোরা আমাদের সাথে কেন যাবে? তোরার বাড়িতে যাবে, ওর বাবা মায়ের কাছে। এখন চলো, আগে আমরা লাঞ্চ করব, তারপর মিটিং। ভিরান অভিমানী স্বরে বলে, তুরাকে ছাড়া আমি খাবো না, তুরাকে এনে দাও, আমার তুরাকে চাই। দুনিয়ায় এত মেয়ে থাকতে তুমি তুরার মধ্যে কি দেখলে? এর আগে কয়েকজনকে তো দেখানো হয়েছিল, তুমি সবাইকে রিজেক্ট করেছো। ওদের ভালো লাগেনি আমার। তুরা ওদের সবার থেকে আলাদা। তুরা সুন্দর করে কথা বলে, দেখতে কিউট পরীর মতো, ফেয়ারি টেল মুভিতে দেখা কুইনগুলোর মতন সুন্দর। তোরাকে আমি তোমার কুইন বানাবো পাপা, ওকে এনে দাও তুমি। তোরা তোমার ওয়াইফ। ছেলেকে বেডে বসায় নির্বাণ, নিজেও বসে পাশে। ছেলেকে বোঝানোর জন্য বলে, তোরা আমার ওয়াইফ না পাপা, তোরা অনেক ছোট, তোরা তোমার পাপার কুইন হতে পারবে না। কে বলেছে তোরা ছোট? তোরা অনেক বড়, অনেক লম্বা, তোরার হাইট তোমার কাঁধ পর্যন্ত। পাপা তোরার বয়স কম, ওর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। চলো আমরা লাঞ্চ করব, লেট হয়ে যাচ্ছে। ভিরান শোনে না বাবার কথা, অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নির্বাণ হাজার ডাকলেও ফিরে তাকায় না। জেদি ছেলের দিকে তাকিয়ে চুপ হয়ে যায় নির্বাণ। ছেলেটা এত জেদি হয়েছে, পুরো ওরই কার্বন কপি। এখন নির্বাণ নিজের জেদ কমালেও ছেলের জেদ দিন দিন বেড়েই চলেছে। নির্বাণ চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে, বয়স 31 বছর, হাইট 6 ফুট, উজ্জ্বল ফর্সা গায়ের রং, মাথা ভর্তি ঘন কালো সিল্কি চুল, দুই গাল ভর্তি ঘন কালো চাপ দাড়ি। ছোটবেলা থেকেই গম্ভীর, চুপচাপ, রাগজেদি মানুষ। প্রয়োজনের অতিরিক্ত কথা বলার অভ্যাস নেই। বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিল সমবয়সী সুন্দরী রূপসী এক মেয়েকে। বিয়ের পর দুজনের সংসার জীবন ভালোই কাটছিল। বিয়ের বছর পেরোনের আগেই বাবা হওয়ার সুসংবাদ পেয়েছিল। ভিরানকে জন্ম দেওয়ার 2 মাস আগে নির্বাণের ওয়াইফ সোহানার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। হুট করে একদিন নাক মুখ দিয়ে রক্ত এসে অসুস্থ হয়ে পড়ে সোহানা। ডক্টর দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা টেস্ট করার পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিনের মধ্যেই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। সোহানা তখন ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল। সেদিনের আগে কোনো রকম অসুস্থতা বা ক্যান্সারের লক্ষণ দেখা যায়নি। দেশের বাইরে নিয়ে গেলেও সোহানাকে সুস্থ করে আর দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ছেলেকে জন্ম দেওয়ার 15 দিন পর জীবনের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে যায় সোহানা। জীবিত মানুষ দেশের বাইরে নিয়ে গেলেও ফিরে আসে কফিনে নিয়ে। স্ত্রীকে হারিয়ে শক্ত হৃদয়ের গম্ভীর নির্বাণ চৌধুরী পাথর হয়ে যায়। ছেলেকে নিয়েই গড়ে ওঠে ওর পুরো দুনিয়া। আস্তে আস্তে সময় গড়ায়। দুই পরিবারই চেয়েছিল নির্বাণ যেন আবার বিয়ে করে, জীবনকে নতুনভাবে সাজায়। তবে কেউ নির্বাণকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য তখন রাজি করাতে পারেনি। ছেলে, বাবা মা আর বিজনেস নিয়েই নির্বাণের দিন পেরিয়ে এত দূর এসেছে। গত কয়েক মাস ধরে হুট করে ভিরানের মাথায় বাবাকে বিয়ে করানোর ভূত চেপেছে। ভিরান কেন এমন বলছে বা করতে চাইছে তার কোনো উত্তর কেউ পায়নি এখনও। জিজ্ঞেস করলেও ভিরান কিছু বলে না। বারবার এক কথা, ওর পাপার জন্য ওয়াইফ নিয়ে আসবে। ছেলের জেদের কারণে বেশ কয়েকজন মেয়েও দেখা হয়েছে, তবে তাদের মধ্যে থেকে কাউকেই পছন্দ হয়নি ভিরানের। আজকে হুট করে তুবাকে পছন্দ হয়েছে। এখন জেদ ধরে বসে আছে ওকেই নিয়ে বাবার ওয়াইফ বানাবে।
নির্ভান ছেলেকে আবার ডেকে বলে, পাপা চলো, মিটিং এর সময় হয়ে আসছে তো। ভিরান ঘাড় ঘুরিয়ে বাবার মুখের দিকে তাকায়, অভিমানী স্বরে বলে, যাব না আমি, খাবো না আমি, আমার তুরাকে চাই। তুমি না বুঝদার ছেলে পাপা, এত জেদ করছো কেন? তুরাকে ওর বাবা মা আমাদের সাথে যেতে দিবে না, তাহলে ওর বাবা মায়ের কাছ থেকে তুরাকে কিনে নিয়ে চলো। ছেলের কথা শুনে হতাশার শ্বাস ছাড়ে নির্ভান। ছেলেকে বোঝানোর জন্য বলে, তোমাকে যদি কেউ পছন্দ করে আর সে তোমাকে কিনে তার কাছে নিয়ে যেতে চায়, তাহলে কি আমি তোমাকে তার কাছে বিক্রি করে দিব? দিব না তো। ঠিক তেমনি তোরার বাবা মাও তোরাকে বিক্রি করবে না। বিক্রি না করলে চেয়ে নিয়ে যাব, তাও দেবে না। এখন চলো আমার সাথে, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। ছেলেকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় নির্ভান। অফিস থেকে বাড়ি ফেরার পর থেকে কারোর সাথেই কথা বলছে না নির্ভান, ভিরান। কেউ কিছু জিজ্ঞেস করলেও উত্তর দিচ্ছে না। নির্ভান ফ্রেশ করিয়ে দেওয়ার জন্য রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিরান যায় না। সোফার এক কোণায় রাগ করে বসে রইল। ভিরানের দাদা নওশাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, দাদু ভাইয়ের কি হয়েছে? মুড অফ কেন? দুপুর থেকে পাগল বানিয়ে রেখেছে আমাকে, মিটিংটাও ঠিকমতো করতে দেয়নি আজ। কেন, কি হয়েছে জিজ্ঞেস করো তোমার দাদু ভাইয়ের কাছেই। আমি ফ্রেশ হতে গেলাম। নির্ভান চলে যায় রুমের দিকে, এক প্রকার পালিয়ে গেল এখান থেকে। এখানে থাকলে ছেলের আজগুবি সব কথা শুনতে হবে। নওশাদ চৌধুরী নাতির পাশে বসেন। নাতির এক হাত মুঠো করে ধরে বলেন, দাদু ভাই কি হয়েছে বলো আমাকে। পাপার অফিসে আজকে তুরাকে দেখেছি আমি, ওকে আমার পছন্দ হয়েছে ভীষণ। তোরা অনেক সুন্দর করে কথা বলে, ওকে দেখতেও অনেক বেশি সুন্দর আর কিউট, একদম ফেয়ারি টেল মুভিতে দেখা কুইনগুলোর মতন সুন্দর তোরা। পাপাকে বললাম তোরাকে নিয়ে আসার জন্য, কিন্তু পাপা ওকে নিয়ে আসেনি, আমাকেও আর তোরার কাছে যেতে দেয়নি। তোরা হারিয়ে গেছে, আমি তোরাকে চাই, ওকে আমি পাপার কুইন বানাবো। তুমি তোরাকে এনে দাও, নয়তো আমি আর খাবো না, পড়াশোনাও করব না। এক নাগারে কথাগুলো বলে থামে ভিরান। নির্ভানের ওপর ভীষণ ভীষণ রেগে আছে। অফিস থেকে বের হওয়ার পর নির্ভানের সাথে একটা কথাও বলেনি। দাদার মুখের দিকে তাকিয়ে আবার বলে, দাদু ভাই চলো না, তোরাকে নিয়ে আসি। তোরার বাড়ি কোথায় জানো তুমি কিছু? না। তোরার বাবার নাম? তোমার ছেলের জন্য কিছুই জানতে পারেনি। তোমার ছেলের জন্য তোরা দুবার করে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তোমার ছেলে তোরাকে মেডিসিন দেয়নি। তোরাকে মেডিসিনও দেয়নি? নো, আমার ছেলে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তোরাকে এনে দাও, আগামীকাল আমি তোমার পাপার অফিসে যাব। তারপর তোরাকে খুঁজে বের করে তোমার পাপার কুইন বানিয়ে নিয়ে আসবো। ওকে? সত্যি? 100%। বেডে হেলান দিয়ে বসে আছে তুরা। ওর মা মুক্তা শিকদার ওর 2 পা ম্যাসেজ করে দিচ্ছে। ডক্টর দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছে ওকে। মুক্তা শিকদার 10ম বারের মতন মেয়েকে জিজ্ঞেস করেন কিভাবে পড়েছিল। তুরা দুপুরের সেই মুহূর্ত কল্পনা করে। কল্পনায় নির্ভানকে দেখেই গা ঝাঁকি দিয়ে ওঠে। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মু আমি আর জীবনেও আব্বুর অফিসে যাব না, কোনো দিনও না। মুক্তা শিকদার মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন, এখন যাবি না কেন? 100 বার করে বললাম যাস না যাস না, তবুও জেদ ধরে গেলি, গিয়ে আছাড় খেয়ে লুলা হয়ে ফিরলি। যদি হাত পা ভেঙে যেত তাহলে কি হতো? মায়ের কথা না শুনলে কি হয় বুঝতে পেরেছিস এখন? মাথা নাড়াই তুরা।
হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। নওশাদ চৌধুরী অনেক বুঝিয়ে সুঝিয়ে নাতিকে রুমে পাঠিয়ে দেন ফ্রেশ হওয়ার জন্য। তারপর বসা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যান ওয়াইফকে নাতির কথাগুলো জানানোর জন্য। ভিরান রুমে এসে দেখে ওর বাবা এখনও ওয়াশরুম থেকে বের হয়নি। নিজেই গায়ে থাকা পোশাক খুলে শুধু প্যান্ট পরে বসে থাকে ছোট চেয়ারটায়। নির্বাণ ওয়াশরুম থেকে বেরিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে দেয়, গা মুছিয়ে বেবি লোশন ক্রিম লাগিয়ে দিয়ে প্যান্ট আর টি শার্ট পরিয়ে দেয়। নির্বাণের চোখ মুখের চেয়ে আজকে ভিরানের চোখ মুখ বেশি গম্ভীর, থমথমে। নির্বাণ ছেলের চুলগুলো ব্রাশ করতে করতে বলে, চোখ মুখ এমন করে রেখেছ কেন? কথা বলবে না তুমি আমার সাথে? নির্বাণ অবাক হওয়ার ভান করে বলে, কথা বলবো না কেন পাপা? বিকজ তুমি আমার কথা শোনোনি। অকারণে এমন জেদ করছো কেন? অকারণে জেদ করছি? আমি তুরাকে তোমার কুইন বানাবো। এটা সম্ভব নয়। কেন? তোরাকে কত সুন্দর দেখতে, কি সুন্দর করে কথা বলে জানো? তোরা আমাকে আদর করেছিল, কোলে নিয়েছিল। ভালো ছেলেদের সবাই আদর করে, তাই তোরাও তোমাকে আদর করেছে। নো, তোরা অন্য রকম। তোমার টিউটর এসে পড়বে, এখন চলো স্টাডি রুমে। আমি পড়বো না। তুমি দিন দিন আমার অবাধ্য হয়ে যাচ্ছ ভিরান। অবাধ্য তো তুমি, কারো কোনো কথা শোনো না। নির্বাণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর ভিরানের স্কুল ব্যাগটা হাতে নিয়ে অন্য হাতে ভিরানের এক হাত ধরে রুম থেকে বেরিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। ভিরানকে পড়ানো শেষ করে টিউটর চলে যায়। ভার্সিটির একজন বয় স্টুডেন্ট ভিরানকে পড়ায়। টিউটর চলে যাওয়ার পর ভিরানকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমে আসে নির্বাণ। বাবা মা আর ছেলেকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে বসে। নির্বাণের ছোট বোন বিভার বিয়ে হয়েছে অস্ট্রেলিয়ায়। বিভার শ্বশুর আর হাজবেন্ডের নিজস্ব বিজনেস আছে সেখানে। ছেলেকে আগে খাইয়ে দিয়ে তারপর নির্বাণ নিজে খায়। খাওয়া শেষ করে সোফায় বসতেই ভিরান তুরার কথা তোলে। ছেলের মুখে আবার তুরার নাম শুনে নির্বাণের মেজাজ গরম হয়ে যায়। এই ছেলে কি শুরু করেছে? সেই দুপুর থেকে পুরো মাথা খারাপ বানিয়ে দিয়েছে ওর। ছেলেকে কোলে তুলে জোর করে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে বাবা মা দুজন ওদের দুজনের চলে যাওয়া দেখেন। নির্বাণ রুমে এসে ডোর লক করে ছেলেকে বেডে শুইয়ে দিয়ে লাইট ল্যাম্প অন করে শুয়ে পড়ে বেডে। ভিরান রেগে বেডের ওপর পাশে উপুর হয়ে শুয়ে পড়ে। নির্বাণ ছেলেকে টেনে আনে নিজের কাছে। ভিরান আবার চলে যায়। নির্বাণ আবার টেনে আনে নিজের বুকের উপর তুলে নেয়। নির্বাণ ছেলের মাথায় চুমু খেয়ে দুই হাতে জড়িয়ে ধরে বলে, তুমি পাপার সাথে রাগ করলে পাপা কষ্ট পায়। ভিরান মুখ তুলে বাবার মুখের দিকে তাকায়, অভিমানের স্বরে বলে, তুরাকে এনে দাও, তাহলে আর রাগ করব না। তুরাকে আনা যাবে না পাপা। কেন যাবে না? তোরা আমাদের জন্য না। তাহলে কার জন্য? অন্য কোনো এক রাজ্যের রাজার জন্য। দাদু তো বলেছে তুমি রাজা, আমি রাজপুত্র, আর আমাদের এই বিশাল বাড়িটা একটা রাজ্য। এই বিশাল রাজ্যের জন্য আমি একদিন রানী নিয়ে আসব তোমার জন্য। তুমি যখন রাজা হবে আর তোমার একটা রানী থাকবে। এখন ঘুমাও, সকালে কিন্ডারগার্টেনে যেতে হবে। না, আমাদের এই প্যালেসের একমাত্র কুইন হবে তুরা। তুরা ছাড়া অন্য কাউকেই কুইন বানাবো না আমি। ছেলের এক কথা শুনতে শুনতে বিরক্ত নির্বাণ। কি করলে এই ছেলে তোরার নাম ভুলবে? মন মস্তিষ্কে একদম জেঁকে বসেছে তোরা। চুপচাপ কিছু সময় অতিবাহিত হয়। নির্বাণ ভেবেছে ওর ছেলে ঘুমিয়ে গেছে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে একটু পরেই ভিরান উঠে
বলে, তোরা তোমার ওয়াইফ হলে আমাদের সাথে এই বেডেই ঘুমাবে, তাই না পাপা? তখন অনেক মজা হবে। তোমরা দুজন দুপাশে ঘুমাবে আর আমি মাঝখানে। নির্ভান নিজের মেজাজ হারিয়ে ফেলছে। এই ছেলে আজকে ওর কাছে বকা খেয়ে তবেই বোধহয় ঘুমাবে। ভিরান, চুপ করে ঘুমাও। তোমাকে কে বলেছে তোরা আমার ওয়াইফ হলে আমাদের সাথে ঘুমাবে? কেউ বলেনি, কিন্তু আমি জানি। দাদু তো দাদা ভাইয়ের ওয়াইফ, তাই তারা দুজন সব সময় একসাথে ঘুমায়। মনি আর ফুপাও তো একসাথে ঘুমায়। তাহলে তোরা কেন আমাদের সাথে ঘুমাবে না? তোরাও আমাদের সাথে ঘুমাবে। তুমি দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ পাপা। আমি দুষ্টুমি করি না পাপা। তাহলে ঘুমাও এখন। চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায় ভিরান। ছেলেকে বুকের ওপর রেখেই ফোন হাতে তুলে নেয় নির্ভান। ফোনের গ্যালারি ঘেঁটে সুহানার একটা পিক বের করে। ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল হাস্যোজ্জ্বল সোয়ানার মুখের দিকে তাকিয়ে। মেয়েটা অনেক হাসি খুশি ছিল, ওকে অনেক ভালোবাসতো। ফোনের স্ক্রিনে তাকিয়ে নির্ভান বিড়বিড় করে বলে, তোমাকে আমি ভালো রাখতে পারিনি সোহানা। তুমি কেন অভিযোগ করনি? কেন বলনি আমি কেন তোমাকে সময় দেই না? কেন এত কাজ নিয়ে বিজি থাকি? কেন তোমাকে বোঝার চেষ্টা করিনি? কেন তোমার মনের জমানো কথাগুলো শুনতে চাইনি কখনো? কেন কখনো জিজ্ঞেস করিনি তুমি কিছু বলবে? বলো, আমি শুনছি। একটা বার তো অভিযোগ করতে পারতে। কেন অভিযোগ করনি বলো? অদৃশ্য কেউ একজন যেন বলে, ভালোবাসার অভিযোগ থাকতে নেই নির্ভান। তুমি নতুন করে আবার জীবন শুরু করবে। তাকে সময় দেবে, সময় নিয়ে তার মনের কথাগুলো শুনবে, মাঝে মধ্যে তাকে নিয়ে ঘুরতে যাবে। তোমার জীবনে ভালো একজন মানুষ আবার আসুক, আর সেই তোমাকে অনেক ভালো রাখুক। আমি তোমাকে ভীষণ ভালোবাসি নির্ভান। তোমার মনের এক কোণে আমাকে রেখে দিও, আর পুরো জায়গাটা অন্য কাউকে দিও। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি কেমন স্বভাব চরিত্রের মানুষ সেটা জেনেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি কখনোই চাইনি আমার জন্য তুমি নিজের পার্সোনালিটি চেঞ্জ করো। আমি তোমার পার্সোনালিটির প্রেমেই হোঁচট খেয়ে পড়েছিলাম। আমাদের ছেলেকে সব সময় তোমার কাছে কাছে রাখবে, ওকে দূরে রাখবে না নিজের কাছ থেকে। সবশেষে আবারও বলতে চাই, তুমি নতুন করে জীবন শুরু করবে। উহুম, অদৃশ্য কেউ এই কথাগুলো বলেনি বা বলছে না। নির্ভানের মনে হচ্ছে অদৃশ্য কেউ একজন বলছে এই কথাগুলো। সোহানা মৃত্যুর আগের দিন নির্ভানকে বলেছিল। সোহানাকে নিয়ে নির্ভান যখনই ভাবে তখন এই কথাগুলো ওর কানে বাজতে থাকে। ফোন রেখে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে নেয়। তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমার সোহানাকে তুমি ভালো রেখো। ওকে জান্নাতের সবচেয়ে উঁচু মোকাম দান করো। সকালে ঘুম থেকে উঠে রুমেই ফজরের নামাজ আদায় করে নির্ভান। চেঞ্জ করে জগিং করতে বেরিয়ে যায়। জগিং করে বাড়িতে ফিরে এসে জানতে পারে ভিরান এখনও ঘুম থেকে ওঠেনি। মেয়েটকে খাবার রেডি করতে বলে রুমে চলে আসে। ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই নিজে এবং ছেলেকে ফ্রেশ করিয়ে দুজনেই টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে। নির্ভান আগে ট্রাউজার পরে নেয়, তারপর ছেলেকে পরাতে যায়। ভিরানের টাওয়েল খুলতে নিতেই ভিরান চেঁচিয়ে উঠে বলে, তুমি রোজ রোজ আমার টাওয়েল খোলো কেন? আমি কি তোমার টাওয়েল খুলে দেই? ভিরান, ড্রামা বন্ধ করো। দেরি হয়ে যাচ্ছে তোমার। আমি ড্রামা করছি না। তাহলে এমন করছো কেন? আমি বড় হয়ে গেছি এখন, আমার টাওয়েল ছাড়ো। এতক্ষণ ড্রেস ছাড়া গোসল করালাম, তখন লজ্জা করলো না, আর এখন টাওয়েল খুলে প্যান্ট পরতে লজ্জা করছে? অদ্ভুত। হাত সরাও দ্রুত। ভিরানের হাত সরিয়ে টাওয়েল খুলে প্যান্ট পরিয়ে দেয় নির্ভান।
কিন্ডারগার্টেনের যাওয়ার জন্য একেবারে তৈরি করিয়ে নিয়ে নিচে নেমে আসে, নিজে একটা টি-শার্ট গায়ে জড়িয়ে। ভিরানকে খাওয়ানোর সময় ভিরান বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আজকে কিন্ডারগার্টেনে যাব না। নির্ভান ভিরানকে সিদ্ধ ডিম খাওয়াতে খাওয়াতে বলে, কেন যাবে না? তোরাকে খুঁজতে যাব আজ। কোথায়? তোমার অফিসে। প্রতিদিনের মতো ছুটির পর অফিসে যাবে। আমি এখনই যাব। এখন অফিস খোলেনি। আমি কি এখন যাব নাকি? আমি তো তোমার সাথে যাব। বেশি কথা না বলে খাও। ভিরান দাদার মুখের দিকে তাকায়। দাদা ইশারায় কিছু বলে। নির্ভান বাবার দিকে তাকাতেই তিনি ইনোসেন্ট মানুষের মতো নিচের দিকে তাকিয়ে খেতে থাকে। ভিরানকে খাওয়ানো শেষ করে ড্রাইভারের সাথে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেয় নির্ভান। ছেলেকে পাঠিয়ে দিয়ে এসে নিজে খেয়ে নেয়, তারপর রুমে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। 11:30টায় নওশাদ চৌধুরী আর ভিরান অফিসে আসে। নওশাদ চৌধুরী রেগুলার অফিসে আসেন না এখন। দাদার কোলে চড়ে ভেতরে আসতে আসতে তুরাকে কেমন দেখতে তা ডিটেলসে বর্ণনা করছে ভিরান। নওশাদ চৌধুরী মন দিয়ে নাতির কথা শুনছে। এই দিয়ে বোধহয় 10-12 বার দিয়ে ফেলল তুরার বর্ণনা। নির্ভানের কাছে না গিয়ে আগে সিসিটিভি ফুটেজ দেখতে আসেন নওশাদ চৌধুরী। নাতির জেদের কারণে যদি ছেলেকে আবার বিয়ে করাতে পারেন তাহলে মন্দ কোথায়? ছেলেটা আর কতকাল এভাবে থাকবে? গত কালকের সকাল 9টায় প্রবেশ গেটের সিসিটিভি ফুটেজ দেখাতে বলেন নওশাদ চৌধুরী। ফুটেজ চালু করার কয়েক মিনিট পরেই চেঁচিয়ে ওঠে ভিরান বলে, দাদু ভাই, ওই যে তোরা, হোয়াইট ড্রেস পরা, ওটাই তোরা। নাতির মুখের দিকে তাকিয়ে আবার মনিটরের স্ক্রিনে তাকান নওশাদ চৌধুরী। তোরাকে চিনতে না পারলেও তোরার বাবাকে চিনতে পারেন। তোরার বাবা তুহিন শিকদার ওনাদের অফিসের ম্যানেজার হিসাবে নিযুক্ত আছেন গত 15 বছর ধরে। ভদ্রলোক, অনেক ভালো আর সৎ একজন মানুষ। তোরাকে দেখে ওনারও বেশ পছন্দ হয়। ভিরানের ভাষ্য অনুযায়ী আসলেই ফেয়ারি টেল ছবির কুইনগুলোর মতন দেখতে। তোরাকে দেখে বোঝা যাচ্ছে ওনার ছেলের চেয়ে তোরার বয়স অনেক কম। উনি ভেবেছিলেন তোরা হয়তো অন্য কোনো অফিসের স্টাফ হবে। কোনো প্রয়োজনে বোধহয় এই অফিসে এসেছিল। নাতিকে কোলে নিয়ে রুম থেকে বের হতে নির্ভানের নাম্বার থেকে কল আসে। নির্ভান বাবার ফোনের রিংটন শুনে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে দুজন দাঁড়িয়ে আছে। এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নেয় নির্ভান। ভিরান দাদার দিকে তাকিয়ে বলে, তোরাকে এনে দেবে না দাদু ভাই? ছেলের মুখে পুনরায় তোরার নাম শুনে নির্ভানের চোখে মুখে আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। নওশাদ চৌধুরী ছেলের চেহারা দেখে চুপসে যান। কিছু বলতে চাইলেও বলতে পারেন না। নির্ভান ছেলেকে নিয়ে বেডরুমে চলে আসে। ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে ক্যাজুয়াল শার্ট প্যান্ট পরিয়ে দেয়। আবার পিয়ন খাবার দিয়ে যায় ভিরানের জন্য, নিজ হাতে ছেলেকে খাইয়ে দেয়। পুরোটা সময় নওশাদ চৌধুরী সোফায় বসে থাকেন চুপচাপ। এর মধ্যে ভিরান অনেকবার তুরাকে নিয়ে আসার কথা জানিয়েছে। নির্ভান প্রতিউত্তর করেনি। খাওয়া শেষ হতেই বেড থেকে নেমে দাদার কাছে দৌড়ে আসেন ভিরান। দাদার হাত ধরে টেনে বলে, দাদু ভাই চলো, তোরাকে নিয়ে আসি। নওশাদ চৌধুরী কেমন যেন থমথমে স্বরে বলেন, তোরা আজকে অফিসে আসেনি? তাহলে কোথায় আছে তোরা? ওর বাড়িতে। তাহলে চলো ওর বাড়ি থেকে নিয়ে আসি ওকে। ওর বাড়ি তো আমি চিনি না দাদু ভাই। তাহলে কে চেনে? জানি না তো। তোরার বাবার কাছে চলো, উনি তোরার বাড়ি চেনে। তোরার বাবাকে? ওই দাদুটা যার সাথে তোরা অফিসে এসেছিল। নাতির বুদ্ধি দেখে নওশাদ চৌধুরী একটু অবাক হন। একসাথে আসতে দেখেই বুঝতে পেরে গেছে উনি তোরার বাবা। নওশাদ চৌধুরী ছেলের মুখের দিকে তাকান। নির্ভান গম্ভীর হয়ে বসে আছে, কারো দিকে তাকাচ্ছে না, ফ্লোরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নওশাদ চৌধুরী থেমে থেমে বলেন,
তোরা আমাদের ম্যানেজার তুহিন শিকদারের মেয়ে। নির্বাণ মুখ তুলে তাকায়, থমথমে গম্ভীর স্বরে বলে, এটা জেনে আমি কি করব? ভিরান বাকি কথা শেষ করার আগেই নির্বাণ বলে, ভিরান ছোট মানুষ, ওর সাথে তুমিও ছোট হইও না। বলছিলাম কাজ আছে আমার, আসছি। ভিরানকে দেখে রেখো একটু। নির্বাণ বেরিয়ে যায় রুম থেকে। ভিরান দাদার হাত ধরে টানতে থাকে তোরার বাবার কাছে যাওয়ার জন্য। নওশাদ চৌধুরী গম্ভীর হয়ে বসে রইলেন। ভিরান যা চাইছে তা আদৌ কোনোদিন সম্ভব হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। অফিস ছুটির পর ভিরানকে জোর করে নিয়ে বাড়িতে ফিরে আসে নির্বাণ। ভিরান গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে এখন। অফিসেও সারাদিন একটু পরপর কেঁদেছে। বাড়িতে ফেরার পর থেকে গলা ফাটিয়ে কাঁদছে এখন। নির্বাণ ছেলেকে সোফায় বসিয়ে দেয়। ভিরান সোফা থেকে নেমে বাইরের দিকে দৌড় শুরু করে। নির্বাণ আগের জায়গায় দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টিতে ছেলের যাওয়ার পথে তাকিয়ে থাকে। দুপুরের পর থেকে নির্বাণের মেজাজ ভীষণ রকমের গরম হয়ে আছে। ছেলেকে বড় করতে 4 বছরে যতটা না ক্লান্ত হয়েছে, আজকে লাস্ট 4 ঘন্টায় তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। তোরার জন্য উন্মাদ হয়ে উঠেছে ভিরান। ছেলের আচরণে নির্বাণ পাগল হয়ে গেছে আজকে। আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে। নওশাদ চৌধুরী নাতিকে ধরে নিয়ে আসেন। ভিরান দাদার কাছ থেকে ছোটার চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছাড়ো, আমি তুরার কাছে যাব। তুমিও পচা, তুরাকে এনে দেবে বলেও এনে দাওনি। নওশাদ চৌধুরী নাতিকে শান্ত করার চেষ্টা করে বলেন, তুরা ওদের বাড়িতে নেই, তুরা ওর নানুর বাড়িতে গেছে। নানুর বাড়ি থেকে ফিরে আসলে আমরা গিয়ে নিয়ে আসব। মিথ্যা বলছো তুমি। তুমি শান্ত হও না, তুরাকে এনে দাও। নির্বাণ ছেলের উপর রেগে ধৈর্য হারিয়ে চিৎকার করে বলে, ছেড়ে দাও ওকে, যেখানে যেতে চাই যেতে দাও। 4 বছর ধরে আমি লালন পালন করছি, বড় করেছি, আর এখন একদিনের পরিচয়ের একটা মেয়ে ওর কাছে বড় হয়ে গেছে। যেখানে যেতে চাইছি যেতে দাও। আর সহ্য হচ্ছে না এসব। বাবার এত জোরে চিৎকার শুনে ভিরানের কান্না বন্ধ হয়ে যায়। ফ্যালফ্যাল করে বাবার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে থাকে। এর আগে কোনো দিন বাবাকে এভাবে চিৎকার করতে দেখেনি ভিরান। নির্বাণ বাবার কাছে এগিয়ে এসে ভিরানকে জোর করে কোল থেকে নামায়, ছেড়ে দিয়ে বলে, যা, কোথায় যাবি চলে যা, আর কখনো আসবি না আমার কাছে। আমার থেকে ওই তোরা তোর কাছে বড়, যা, তোরার কাছে চলে যা। বাবাকে এভাবে কথা বলতে দেখে ভিরান আবার কেঁদে ওঠে। নির্বাণ ছেলেকে ঠেলে ডোরের দিকে এগিয়ে দেয়। ভিরানের কি যেন হয়, ঠায় ঠাস করে ফ্লোরে পড়ে যায়। ছেলেকে এভাবে পড়ে যেতে দেখে রাগ জেদ ভুলে নির্বাণ ভিরানের নাম ধরে ডেকে ভিরানের কাছে হাঁটু গেড়ে বসে। ছেলেকে নিচ থেকে তুলে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এখন আর কাঁদছে না সম্ভবত। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নির্বাণ ছেলের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ছেলেকে ধরে কয়েকটা ঝাঁকি দেওয়ার পর ভিরান কেঁদে ওঠে আবার, হা করে জোরে জোরে শ্বাস নিতে নিতে তুরার নাম ধরে কাঁদে। নির্বাণ ছেলেকে বুকে চেপে ধরে শক্ত করে। নির্বাণের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। 4 বছরে আজকের মতো এত রেগে জোরে ছেলের সাথে কথা বলেনি কখনো। নির্বাণ ছেলেকে নিয়ে উঠে দাঁড়ায়। বাহু দিয়ে চোখের পানি মুছে বাবার দিকে তাকিয়ে বলে, তুহিন আঙ্কেলকে কল করে ওনার বাড়ির অ্যাড্রেস জেনে নাও। বলতে বলতে বাইরের দিকে এগিয়ে যায় ছেলেকে কোলে নিয়ে। পেছন পেছন দ্রুত পায়ে এগিয়ে যান নওশাদ চৌধুরী। নির্বাণ গাড়িতে উঠে বসে ভিরানকে কোলে নিয়েই পাশে বসেন নওশাদ চৌধুরী। নির্বাণের কোল থেকে ভিরানকে নিজের কোলে তুলে নেন নওশাদ চৌধুরী। নির্বাণের ফোন নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করেন নওশাদ চৌধুরী। একবার রিং হতেই কল রিসিভ হয়। নওশাদ চৌধুরী বেশি কিছু না বলে সরাসরি বাসার অ্যাড্রেস জানতে চান। তুহিন শিকদার
বসের কথা শুনে নিজের বাসার অ্যাড্রেস বলে দেন। নির্ভান গাড়ি স্টার্ট দিয়ে গেট পেরিয়ে বেরিয়ে যায়। ভিরান এখন আর কাঁদছে না। যখন শুনেছে তোরার কাছে যাচ্ছে তখন থেকে চুপ হয়ে আছে। বাবার রাগ দেখে হেঁচকি তুলছে শুধু। বেশি দূরে না হওয়ায় অল্প সময়ের মধ্যেই 10 তলা একটি ভবনের সামনে এসে রাস্তার ওপর পাশে দাঁড়ায় নির্ভানের গাড়ি। নওশাদ চৌধুরী ভিরানকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ান। নির্ভান গম্ভীর থমথমে গলায় বলে, ওকে দেখা করিয়ে নিয়ে আসো, আমি এখানে ওয়েট করছি। নওশাদ চৌধুরী কিছু বলেন না। ভিরানকে কোলে নিয়ে গেটের ভেতরে প্রবেশ করতেই দেখেন তুহিন শিকদার বেরিয়ে আসছেন ভেতর থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু কি হয়েছে? না না, তেমন কিছু হয়নি। আপনি গতকাল আপনার মেয়ে তুরাকে অফিসে নিয়ে গিয়েছিলেন, তখন ভিরান তুরাকে দেখেছিল। আজকে তুরার কাছে আসার জন্য কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়েছে, তাই তুরার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি। যদি অনুমতি দেন তাহলে ওকে একটু তুরার কাছে নিয়ে যেতাম। এসব কি বলছেন স্যার? এমন কথা বলে লজ্জা দেবেন না আমাকে। চলুন ভেতরে চলুন। দাদু ভাই, তুমি আমার কাছে আসো। ভিরান তুহিন শিকদারের কোলে চলে আসে, গলা জড়িয়ে ধরে বলে, আমি তোরাকে নিয়ে যাব আমাদের সাথে। ভিরানের কথা শুনে মুচকি হাসেন তুহিন শিকদার। অফিসে ভিরানের পাকা পাকা কথা শোনেন প্রায় সময়। ভিরানের কথাগুলো ওনার বেশ লাগে। অফিসের সবাই ভিরানকে পছন্দ করে ওর এই কথার জন্যই। বাইরে যে নির্ভানও আছে তুহিন শিকদার বুঝতে পারেননি। ভেবেছেন ড্রাইভারের সাথে এসেছেন নওশাদ চৌধুরী। নির্ভান স্টিয়ারিং স্টিয়ারিং এর সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। নির্ভান স্টিয়ারিং এর সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। দুই চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে ছেলেকে বকা দেওয়া আর চিৎকার করে কথা বলার জন্য। অপরাধ বোধ হচ্ছে এখন। নিজেকে নিজেরই শেষ করে দিতে ইচ্ছে করছে। কিভাবে পারলো ছেলেকে ওভাবে কথাগুলো বলতে? এত রাগ কেন? ছোট মানুষ, অত কিছু কি বোঝে? ফ্ল্যাটে প্রবেশ করে তিনজন। তুহিন শিকদারের কোল থেকে নেমে যায় ভিরান। সোফায় বসে আছে তুরা, টিভির দিকে তাকিয়ে আছে আর চিপস খাচ্ছে। ভিরান তুরার নাম ধরে ডেকে দৌড় দেয় সোফার দিকে। চমকে ওঠে, ডোরের দিকে তাকায় তোরা। ভিরান দৌড়ে এসে তোরাকে জড়িয়ে ধরে। তোরা হা হয়ে ডোরের দিকে তাকিয়ে থাকে। নওশাদ চৌধুরীকে চেনে তোরা, ওর বাবার অফিসের বস। ইনি যদিও কয়েক বছর ধরে নির্ভান বস। তোরা কেমন আছো তুমি? তোমাকে নিতে এসেছি আমরা। তোরা ভিরানের মুখের দিকে তাকায়। তোরার মুখের ভেতর এখনো চিপস রয়েছে, এক হাতে প্যাকেট, অন্য হাতে দুটো চিপস ধরে রাখা। তোরা মুখের চিপস দ্রুত গিলে নিয়ে বলে, ভালো আছি, তুমি কেমন আছো? ফাইন। তুমি কিন্তু আজকে যাবে আমার সাথে? তোরা হা করে বাবার মুখের দিকে তাকায়। উনি হয়তো ভিরানের কথাগুলো শুনতে পাননি। তুহিন শিকদার আর নওশাদ চৌধুরী সোফায় বসেন। কিচেন থেকে বেরিয়ে আসেন মুক্তা শিকদার, হাতে ট্রের উপর দুটো জুসের গ্লাস। অফিসের বস আসছেন শুনে নাস্তা পানির ব্যবস্থা করছিলেন এতক্ষণ। তুহিন শিকদার বসের দিকে তাকিয়ে বলেন, ও আমার স্ত্রী মুক্তা শিকদার। মুক্তা শিকদার বসের দিকে তাকিয়ে সালাম দেন। নওশাদ চৌধুরী সালামের জবাব দিয়ে বলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুহিন শিকদার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ও ভিরান চৌধুরী স্যারের নাতি। ভিরানের দিকে আবার দৃষ্টি দেন মুক্তা শিকদার। তিনি প্রথম থেকেই জানেন ভিরান আর নির্ভানের জীবন কাহিনী। ভিরানকে অনেক দেখার ইচ্ছে ছিল ওনার, কিন্তু কখনো দেখতে পাননি। আজকেই প্রথম দেখছেন। পুরো চৌধুরী পরিবারের জন্য অনেক মায়া হয় ওনার, বিশেষ করে ভিরান আর নির্ভানের জন্য। নওশাদ চৌধুরী কিছু খেতে না চাইলেও জোর করে ওনাকে জুস খেতে দেন মুক্তা শিকদার।
তুরা ভিরানকে নিজ হাতে জুস খাইয়ে দেয়। ভিরান অল্প খেয়ে আর খায় না, বাকিটুকু জোর করে তোরাকে খাইয়ে দেয় নিজেই। তোরাকে কাছে পেয়ে ভিরানের মুখ থেকে হাসি দূর হচ্ছে না। বারবার তোরার নরম গালে চুমু খাচ্ছে, আবার ওর গালে তোরাকে চুমু দিতে বলছে। একবার গলা জড়িয়ে ধরছে, আবার বুকে মাথা রেখে চুপ হয়ে বসছে। ভিরানের কর্মকাণ্ড দেখে তিনজন হাসছেন। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলেন, আপনার একটাই মেয়ে ছেলে আছে, পড়াশোনার জন্য স্পেনে রয়েছে বর্তমানে, সামনের মাসে দেশে ফিরবে। ও মুক্তা শিকদার বলেন, স্যার ডাইনিং টেবিলে আসুন। না না, কি বলছেন এসবের কোনো প্রয়োজন নেই, ব্যস্ত হবেন না। তুহিন শিকদার বলেন, স্যার আজকে প্রথম আমাদের বাড়িতে এসেছেন, না খেয়ে যেতে পারবেন না। অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করতে পারিনি। কিচ্ছু করতে হবে না তুহিন সাহেব, ব্যস্ত হবেন না আপনারা, শুধুমাত্র ভিরানের জন্য এসেছি। তা বললে হবে না স্যার, প্লিজ আসুন। অনেক জোরাজোরির পরেও নওশাদ চৌধুরী খেতে রাজি হন না। মুক্তা শিকদার অল্প অল্প নাস্তা বেড়ে ড্রয়িং রুমেই নিয়ে আসেন। জোরাজোরিতে না পেরে শেষে অল্প অল্প খান। তোরা ভিরানকে খাইয়ে দেয়। খাবার সময় একটু দুষ্টুমি করে না ভিরান, চুপচাপ খায়। খাওয়ার মাঝে মাঝে অদক্ষ হাতে তোরাকেও খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে ভিরানকে নিয়ে যখন নিজেদের বাড়িতে ফিরে যাবেন, তখন ভিরান আর তোরাকে ছাড়ে না। তোরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তোরাকে নিয়ে যাব আমাদের বাড়িতে। নওশাদ চৌধুরী বলেন, দাদু ভাই তোরার বাড়ি এটাই, তোরা আমাদের সাথে যাবে না, তুমি চলো, আমরা পরে আরেক দিন আসবো। না, তোরাকে আমি আজকেই নিয়ে যাব, ওকে আমি আমার পাপার কুইন বানাবো। তোরা চলো, পাপা ওয়েট করছে আমাদের জন্য। ভিরানের কথা শুনে তুহিন শিকদার আর মুক্তা শিকদার অবাক হয়ে গেছেন। দুজনে হাঁ হয়ে তাকিয়ে আছেন তোরা আর ভিরানের দিকে। ভিরান ওনাদের দুজনের দিকে তাকিয়ে বলে, তোরাকে আমার পাপার কুইন বানাবো। তোরাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ওকে আমরা নিয়ে গেলাম, তোমরা কান্না করো না, তোরা চলো। তোরা আস্তে আস্তে বলে, এসব তুমি কি বলছো ভিরান? আমি কোথাও যাব না, তুমি যাও তোমার দাদু ভাইয়ের সাথে। না না, আমি তোমাকে নিয়েই যাব, আমরা তো তোমাকে নেওয়ার জন্যই এসেছি, তুমি আমার পাপার ওয়াইফ হবে, এরপর আমরা তিনজন একসাথে ঘুমাবো রাতে। তোরার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। তুহিন শিকদার আর মুক্তা শিকদারের চোখ মুখও যেন কেমন হয়ে গেছে। নওশাদ চৌধুরী পরিস্থিতি সামাল দিতে বলেন, ভিরান বাচ্চা মানুষ, তাই এমন উল্টোপাল্টা বলছে। তোরাকে ওর কাছে ভালো লেগেছে, তাই এমন জেদ করছে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। মুক্তা শিকদার বলেন, ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। ভিরান চলো এখন, তোমার টিউটর তোমার জন্য অপেক্ষা করছে বোধ হয়। আমি তোরাকে ছাড়া যাব না, তোরা পাপার ওয়াইফ হবে, আমার মাম্মি হবে। তোরা চলো, তুমি উঠছো না কেন? তোরা ভিরানকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ভিরান তুমি এখন বাড়িতে যাও, আমরা পরে আবার দেখা করব। না না, তুমি এখনই যাবে আমার সাথে, পাপা এখানে আসো, তোমার ওয়াইফকে কোলে তুলে নিয়ে যাও। শেষের কথাগুলো চিৎকার করে বলে ভিরান। উপস্থিত চারজন হতভম্ব, লজ্জায় মরিমরি অবস্থা তুরার। এ কোন ফ্যাসাদে ফেসে গেছে? এই ছেলে ওর পিছু কেন ছাড়ছে না? নওশাদ চৌধুরী ভিরানকে জোর করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করেন। ভিরান শক্ত করে তোরাকে আঁকড়ে ধরে গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে। এ কোন মুশকিল, কোন মুসিবত নতুন করে শুরু হলো? ভিরান চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, তোরাকে ছাড়া আমি যাব না, যাব না, যাব না। তোরাম্মা চলো আমার সাথে। ভিরানের মুখে এমন সম্বোধন শুনে স্তব্ধ তুরার সাথে বাকি তিনজন। নাতিকে ছেড়ে দেন নওশাদ চৌধুরী। ভিরান চার হাত পা দিয়ে আঁকড়ে ধরে তোরাকে শক্ত করে ধরে রেখে বলে, তোরাম্মা চলো আমাদের সাথে, আমার পাপা অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসবে, আদর করবে। তোরা ফেল ফেল করে বাবা মায়ের মুখের দিকে তাকায়।
ওনারাও কেমন করে যেন তাকিয়ে আছেন। নওশাদ চৌধুরী অনুরোধের স্বরে বলেন, ভিরান দুপুরে ঘুমায়নি, তুমি ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, আমি নিয়ে চলে যাই। আমি ঘুমাবো না, আমার পাপার ফেয়ারি টেল কুইন, আমি তোমাকে ছেড়ে যাব না। আমাকে প্যালেস আমাদের প্যালেসের কুইন হবে তুমি? নওশাদ চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে। এখন তোমার তোরাকে নিয়ে ঘুমিয়ে যাও। তোমার ঘুম তোরা সরি হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে। এখন তোরাকে নিয়ে ঘুমিয়ে যাও। তোরার ঘুম পেয়েছে এখন। পাপার কুইন, তোমার ঘুম পেয়েছে? মাথা নাড়ায় তোরা। ভিরান বলে, পাপার কাছে চলো, পাপা তোমাকে ঘুম পাড়িয়ে দিবে। তোরা বাবা মায়ের মুখের দিকে তাকায়। ওনাদের দুজনের চোখ মুখ গম্ভীর থমথমে হয়ে গেছে। তোরার চোখ মুখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। মুক্তা শিকদার তোরা আর ভিরানকে নিয়ে তোরার রুমে আসেন। বিছানা ঠিক করতে করতে বলেন, ওকে দ্রুত ঘুম পাড়িয়ে দে, নিয়ে চলে যাক। ঘুম পড়াতে পারবি তো? তোরা ঠোঁট উল্টে বলে, কিভাবে ঘুম পড়াতে হয় আমি তো জানি না আম্মু। বুকে জড়িয়ে ধরে পিঠে মৃদুভাবে চাপড় দিতে থাকবি, তাহলে ঘুমিয়ে পড়বে দ্রুত। আচ্ছা। মুক্তা শিকদার বেরিয়ে যান রুম থেকে। ভিরান যত দ্রুত ঘুমাবে ততই ভালো। এই ছেলে যা শুরু করেছে, না ঘুমালে জীবনেও যাবে না। তোরা ল্যাম্প অন করে বড় লাইট অফ করে দেয়। ভিরানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভিরান তোরার মুখের দিকে তাকিয়ে বলে, পাপাকে ডাকো, আমরা তিনজন একসাথে ঘুমাবো। পাপা নিচে ওয়েট করছে আমাদের জন্য। পাপার লম্বা হাত আমাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরতে পারবে। তোরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এই ছেলে যেভাবে কথা বলছে, মনে হয় না আজকে রাতে ঘুমাবে। ওকে ঘুম পাড়াতে গিয়ে তোরা নিজেই ঘুমিয়ে যাবে। তোরা পাপাকে ডাকো, তোমার পাপা কাজ করতে গেছে, তুমি ঘুমাও। পাপা নিচে ওয়েট করছে। কোন নিচে? বাড়ির সামনে রাস্তায়। তোরা ভিরানের চোখে হাত দিয়ে বন্ধ করে বলে, ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। পাপা আসবে না, পরে আসবে। ভিরান দুই হাতে তোরার জামা শক্ত করে ধরে রাখে, নিশ্চুপ হয়ে শুয়ে রইল। তোরার বুকে মুখ গুজে রেখে আবার বলে, তোরা, তোমাকে ছেড়ে আমি যাব না। ঠিক আছে, এখন ঘুমাও। ভিরানের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে তোরা। এর আগে কোনোদিন কোনো বাচ্চাকে এভাবে ঘুম পাড়ায়নি। ছোট বাচ্চা বা ভিরানের বয়সী বাচ্চাকেও খুব একটা কোলে নেয়নি। ঢাকায় তোরাদের আপন কেউ নেই, তাই ছোট বাচ্চাও নেই। ছোটর মধ্যে তুরাই বাবা মা ভাইয়ের আদরের একমাত্র কন্যা বোন। ভিরানকে জড়িয়ে ধরে রেখে তুরার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। ভালো লাগছে ভিরানকে জড়িয়ে ধরে রেখে। কেমন আদুরে বিড়াল ছানার মতো লেপ্টে রয়েছে। তুরা মুখ এগিয়ে ভিরানের মাথায় চুমু খায় বেশ কয়েকটা। ভিরান নড়াচড়া করে না, ঘুমিয়ে পড়েছে প্রায়। ভিরানকে জড়িয়ে ধরে রেখে ভাবনার জগতে বিভোর হয়ে যায় তোরা। এশার আজান হতেই মুক্তা শিকদার তোরার রুমে আসেন। বেডের দিকে এগিয়ে বলেন, তোরা, ভিরান ঘুমিয়ে গেছে? তোরা উত্তর দেয় না। মুক্তা শিকদার তোরার গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলেন, তোরা। তোরা চমকে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ বলো। ভিরান ঘুমিয়েছে? কখন? এই তো একটু আগেই। ওঠ। তোরা শোয়া থেকে ওঠার সময় দেখে ভিরান শক্ত করে তোরার জামা ধরে রেখেছে দুই হাতে। ভিরানের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদার ভিরানকে কোলে তুলে নেন সযত্নে সাবধানে। মায়ের পেছন পেছন রুম থেকে বেরিয়ে আসে তোরা। নওশাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন নাতির অপেক্ষায়। মুক্তা শিকদার এগিয়ে আসতেই নাতিকে নিজের কোলে তুলে নেন। তিনজনের দিকে তাকিয়ে বলেন, আমাদের জন্য আপনাদের অনেক ভোগান্তি পোহাতে হলো। না না স্যার, কি বলছেন এসব? ভিরান ছোট মানুষ, আমরা কিছু মনে করিনি। ওকে দেখে রাখবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন আপনারা। সবাইকে নিয়ে আবার আসবেন স্যার। নওশাদ চৌধুরী ডোরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে বলেন, আগামী কালকেও আসতে হয় কিনা কে জানে। নওশাদ চৌধুরীর পেছন পেছন
তুহিন শিকদারও ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তোরা নিজের রুমে ফিরে আসে। ভিরানের জন্য মনের মধ্যে যেন কেমন করছে এখন। এইটুকু সময়ের মধ্যেই ভীষণ মায়া জন্মে গেছে। চলে যাওয়ায় মন খারাপ হচ্ছে। হেঁটে এসে ব্যালকনিতে দাঁড়ায়। রাস্তার দিকে তাকাতেই চোখ পড়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে। পুরুষটা গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কৃত্রিম আলোতে চেহারা স্পষ্টই বোঝা যাচ্ছে ওটা আর কেউই নয়, ভিরানের বাবা নির্ভান চৌধুরী। ছেলে আর বাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। গেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ঘাড় ঘুরিয়ে ভবনের উপরের দিকে তাকায়। কেন যেন মনে হচ্ছে ওর দিকে কেউ তাকিয়ে আছে। 3 তলার একটা ব্যালকনিতে নজর আটকায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকিয়ে আছে অন্যদিকে। নির্ভান চোখ সরিয়ে গেটের দিকে তাকায় আবার। চোখ কোনা করে আবার তাকায় তুরা। নির্ভানকে তাকাতে দেখেই অন্যদিকে তাকিয়েছিল তড়িঘড়ি করে। নওশাদ চৌধুরী আর তুহিন শিকদার রাস্তায় চলে আসেন। তুহিন শিকদার নির্ভানকে দেখে অবাক হয়ে বলেন, স্যারও এসেছেন দেখছি। ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? নির্ভান জোরপূর্বক একটু হেসে বলে, না ঠিক আছে, হুট করে এসে আপনাদের ঝামেলায় ফেলে দিয়েছি। ঝামেলা কেন হবে স্যার? আপনারা এসেছেন, খুশি হয়েছি আমরা। সময় করে আবার আসবেন। 3য় ফ্লোরের ওই ফ্ল্যাটে থাকি আমরা। নির্ভান ঘাড় ঘুরিয়ে তুহিন শিকদারের হাত অনুসরণ করে তাকায়। মেয়েটা যেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ওই ফ্ল্যাটটাই দেখাচ্ছেন তুহিন শিকদার। নির্ভান বুঝতে পারে ওটাই তোরা। চোখ সরিয়ে নিয়ে বাবার কাছ থেকে ছেলেকে কোলে তুলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলে, ওকে আমার কাছে দাও, তুমি ড্রাইভ করো। ছেলেকে কোলে তুলে নিয়ে আরও একবার তাকায় ব্যালকনির দিকে। গাড়ির দরজা খুলে পেছনে উঠে বসে। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে ড্রাইভিং সিটে উঠে বসেন। গাড়ি ছুটিয়ে চলে যায়। তাকিয়ে থাকে তোরা। ভিরানের জন্য মন খারাপ হচ্ছে ভীষণ। সেদিন তো এত মায়া লাগেনি, আজকে মায়া ধরিয়ে দিয়ে চলে গেল ভিরান। গাড়ি থেকে নেমে ছেলেকে নিয়ে সোজা রুমের দিকে এগিয়ে যায় নির্ভান। ওর মা মেরি চৌধুরী পেছন থেকে ডাকলেও সাড়া শব্দ করে না। রুমে এসে ছেলেকে বেডে শুইয়ে দেয়। বেডে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের মুখের দিকে। সবসময় এমন পাগলামি করলে কি হবে, সামলাবে কিভাবে? বেড থেকে উঠে টাওয়েল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার ছেড়ে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শাওয়ারের পানির সাথে কয়েক ফোঁটা চোখের পানিও গড়িয়ে পড়ে নিচে। ছেলের সাথে জোরে কথা বলেছে, এখনো ভুলতে পারছে না। বাড়িতে ফেরার সময় পুরো রাস্তা ছেলেকে একটু পরপর চুমু খেয়েছে, শক্ত করে বুকে আগলে রেখে এনেছে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ট্রাউজার টি শার্ট গায়ে জড়িয়ে ডোর নক করে দেয়। লাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে শুয়ে পড়ে। ছেলেকে বুকে আগলে নেয়। অফিসের কাজ বাকি আছে, কিন্তু এখন কাজ করার মন মানসিকতা নেই। কিচ্ছু ভালো লাগছে না। চোখ বন্ধ করে ভাবনায় মগ্ন ছিল নির্ভান। ফোনের রিংটন শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। ফোন হাতে নিয়ে দেখে ওর মায়ের ফোন থেকে কল এসেছে। রিসিভ করে কানে ধরে বলে, হ্যাঁ বলো আম্মু। খাবার খাবে না? ডোর লক করে রেখেছো কেন? এখন খাবো না আমি, তোমরা খেয়ে শুয়ে পড়ো, রাখছি। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় নির্ভান। ফোন সাইলেন্ট করে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সব কিছু তো ভালোভাবেই চলছিল। ছেলেটা এমন পাগলামি শুরু করলো কেন? তোরাকে দেখে সকালে ঘুম থেকে উঠে তোরাকে না দেখলে কেমন করবে কে জানে। তখনকার মতন করলে নির্ভান সামলাতে পারবে বলে তো মনে হয় না। বেডে শুয়ে ছটফট করছে তোরা। অন্য দিন রাত 9টার মধ্যে ঘুমিয়ে যায়। জোর জবরদস্তি 10টা পর্যন্তও জেগে থাকতে পারে না রাতে। 8:30 থেকে 9টার মধ্যে ঘুমিয়ে যায়, কিন্তু আজকে 11টা বেজে যাওয়ার পরেও ঘুম আসছে না। চোখ বন্ধ
করলেই ভিরানের নিষ্পাপ মাসুম চেহারা চোখের সামনে ভেসে উঠছে। ভিরান কথাগুলো কানে বাজছে। কোলবালিশে জড়িয়ে ধরে মনে হচ্ছে ভিরানকে জড়িয়ে ধরে রেখেছে। এক দিনের মধ্যে এত মায়া 2বার দেখা হয়েছে মাত্র। বাইরের কারোর জন্য তোরার মন কখনো এমন ছটফট করে না, আজকে শুধু ভিরানের জন্য এমন ছটফট করছে। এপাশ ওপাশ করতে করতে শোয়া থেকে উঠে বসে বড় লাইট অন করে। একটা ফোনও নেই যে এখন ফোন দেখে সময় পার করবে। ভাইয়ের নিষেধ বাণীতে 18 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও ফোন কিনে দেয়নি বাবা। ভাইয়া দেশে ফেরার সময় ওর জন্য ফোন নিয়ে আসবে। বেড থেকে নেমে স্টাডি টেবিলের ওপর থেকে হুমায়ুন আহমেদের একটি গল্পের বই নিয়ে পড়ার জন্য বেডে বসে। আবার এখন একাডেমিক পড়াশোনা নেই আপাতত। 3 দিন আগেই এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। একাডেমিক পড়াশোনা তোরার একদম ভালো লাগে না, পড়তেই ইচ্ছে করে না। বাবা মা আর ভাইয়ের জন্যই নিজের উপর জুলুম করে পড়াশোনা করে, নয়তো কবেই এই পড়াশোনা ছেড়ে দিত। ভোর হতেই ঘুম ভেঙে যায় ভিরানের। চোখ মেলে তাকায়, বেডের এপাশে ওপাশে নজর বোলায়। তোরা নেই বেডে। ওর পাশে ওর বাবা ঘুমিয়ে আছে। বাবার গায়ে ধাক্কা দিয়ে ডেকে বলে, পাপা ওঠো, তোরা কোথায়? তোরা তো এখানেই ঘুমিয়েছিল আমার সাথে। ঘুম ছুটে যায় নির্বাণের। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে। চোখ দুটো জোর করে মেলে রেখেছে। ভিরান বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলে, তোরা কোথায় পাপা? তোরা তো আমার সাথে ঘুমিয়েছিল রাতে। নির্বাণ ছেলেকে টেনে কোলের উপর বসিয়ে বলে, তোরা আমাদের সাথে আসিনি পাপা? তোরা আসেনি? না। ভিরান চারদিকে নজর বোলায়। এটা তো ওদের রুম। ভিরান তো তোরার বাড়িতে তোরার রুমে ঘুমিয়েছিল, তোরার বুকের সাথে লেপ্টে। এখানে আসলো কখন, কিভাবে, কে নিয়ে আসলো? মুখ তুলে বাবার মুখের দিকে দেখার চেষ্টা করে বলে, তুমি আমাকে এখানে এনেছো কেন? আমি তো তোরার বাড়িতে ছিলাম। তুমি তোরাকে না এনে শুধু আমাকে কেন এনেছো? আমি তোরার কাছে যাব, এখনই যাব, ছাড়ো আমাকে। নির্বাণ ছেলেকে শক্ত করে ধরে রেখে বলে, সকালে তো তোমার পড়াশোনা আছে পাপা। তুমি তোরার কাছে থাকলে কিন্ডারগার্টেনে কিভাবে যাবে? তোরাও পড়াশোনা আছে, এখানে আসলে ওর পড়াশোনা কিভাবে হবে? তোরা এখন পড়ে না, ওর স্কুল বন্ধ হয়ে গেছে। এই কথা তোমাকে কে বলেছে? তোরার পড়াশোনা নেই? তোমার তো আছে। সকাল সকাল ঘুম থেকে উঠেছ, ভালোই হয়েছে। চলো ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে হোমওয়ার্ক করতে হবে। তোরাকে ছাড়া আমি ফ্রেশ হব না, হোমওয়ার্কও করব না, খাবও না। জেদ করবে না ভিরান নির্বাণ ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ছেলেকে ফ্রেশ করিয়ে বেডে বসিয়ে রেখে নিজেও ফ্রেশ হয়ে আসে। ভিরানের ব্যাগ ড্রয়িং রুমে রয়েছে। তুমি বেডে বসে থাকো, আমি আসছি এক্ষুনি। ভিরান বলে না কিছু। নির্বাণ রুম থেকে বেরিয়ে যেতে ভিরান রুম থেকে বের হয়। নিচে এসে ব্যাগ নিয়ে পেছন ফিরতেই দেখে ভিরান এগিয়ে আসছে। তোমাকে কি বলে আসলাম আমি? নিচে নেমে এসেছো কেন? আমি পড়ালেখা করব না, আমি তুরার কাছে যাব। তুরার মধ্যে কি দেখেছো তুমি? কি আছে ওর মধ্যে? তোমার জন্মের পর থেকে নিজের হাতে কোলে পিঠে বড় করেছি তোমাকে। আমিই তোমার বাবা, আমিই তোমার মা। কি করিনি তোমার জন্য? বাবা মায়ের দায়িত্ব একা হাতে পালন করেছি 4 বছর ধরে। বাবা মায়ের ভালোবাসার অভাব বুঝতে দেইনি কখনো। হঠাৎ বাইরের একটা মেয়েকে দেখে এমন করছো কেন? তোরা কেউ হয় না আমাদের, ওকে ভুলে যাও তুমি। বাবার এত এত কথা বুঝতে সক্ষম হয় না ভিরানের ছোট্ট মস্তিষ্ক, তবে শেষের কথাগুলো বুঝতে পেরেছে। অভিমানী স্বরে বলে, তোরাকে আমি তোমার কুইন বানাবো, তখন তোরা আমার আম্মু আর তোমার ওয়াইফ হয়ে যাবে। নির্বাণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। সেই ঘুরে ফিরে এক কথা, কুইন বানাবো, মা বানাবো, তোমার ওয়াইফ বানাবো। কিন্ডারগার্টেনে যাওয়ার সময় কান্না শুরু করে ভিরান। কিছুতেই পড়তে যাবে না, এখন তোরার কাছে যাবে। খাবার খাওয়ার সময়ও অনেক কাহিনী করেছে আজ।
তুরা খাইয়ে দেবে, নয়তো খাবে না। অনেক বাক্য ব্যয় করার পর ছেলেকে খাওয়াতে সক্ষম হয়েছিল নির্বাণ। বাবার পা শক্ত করে জড়িয়ে ধরে ঝুলে থেকে কাঁদতে কাঁদতে বলে, তুরাকে এনে দাও, নয়তো আমি পড়তে যাব না। কিন্ডারগার্টেনে সকলের আম্মু ওদের সাথে যায়, শুধু আমার আম্মু যায় না। ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে যায় নির্বাণ। পরবর্তী কথাগুলো গলায় দলা পাকিয়ে গেছে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীও অবাক হয়ে গেছেন নাতির কথা শুনে। নির্বাণ নিজেকে স্বাভাবিক করে বলে, আমি তো মাঝে মধ্যে নিয়ে যাই তোমাকে। তুমি যাও, আম্মু তো কখনো যায় না। আমি আম্মুকে নিয়ে যাব। ব্রেকের সময় আমার ফ্রেন্ডদের আম্মুরা ওদের খাইয়ে দেয়, শুধু আমার আম্মু খাইয়ে দেয় না। নির্বাণ আর কিছু বলতে পারে না। মেরি চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, আজকে বুঝতে পারছো দুজন মানুষের অভাব একজন মানুষ কোনো দিন কোনোভাবেই পূরণ করতে পারে না। তুমি বাবা হয়ে যত যাই করো, ওর মায়ের অভাব পূরণ করতে পারোনি নির্বাণ। তোমাদের কি মনে হয় অন্য নারী ওর মায়ের অভাব পূরণ করতে পারবে? অন্য নারী এসে ওকে আপন করে নেবে, ভালোবাসবে ওকে? বাসবে না কেন? এক গাছের ফল আর এক গাছে নিয়ে জোড়া লাগিয়ে দিলেই কি সেই গাছের ফল হয়ে যাবে? ওই গাছের ফল না হলেও ঠিকভাবে জোড়া লাগাতে পারলে সময়ের সাথে সাথে জোড়া লেগে যাবে, চলবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।